হাই, আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপারে হিস্ট্রি পেজ 147 থেকে যে সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতেই তোমাদের 50 নম্বর পেজ থেকে 93 নম্বর পেজ থেকে এবং 118 নম্বর পেজ থেকে যে সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে 147 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে, কারণ এই কোশ্চেনগুলোই তো সম্ভাব্য কোশ্চেন, তাই কিন্তু এগুলো মন দিয়ে করতে হবে। আর আশা করি সবাই তো খুব ভালো করে পড়াশোনা করছো, কারণ এক্সামকে তো আর বেশি দেরি নেই, প্রায় 1 মাস 10 দিন মতো। চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলি কি কি? অ্যান্সার দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়। উপাদানসমূহগুলি কি কি আছে না, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ব্যবহৃত উপাদানগুলি হলো: 1 নম্বর উপাদান সরকারি নথিপত্র, 2 নম্বর আত্মজীবনী ও স্মৃতিকথা, 3 নম্বর হচ্ছে চিঠিপত্র, 4 নম্বর সাময়িক পত্রপত্রিকা ইত্যাদি। এই উপাদানগুলির নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। কারণ কি না, এই সকল উপাদানগুলির মধ্যে আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত মনোভাবের প্রাধান্য লক্ষ্য করা যায়। 2 নম্বর তো তাই একটু দেখবে ঠিক করে লেখা, এই উপাদানগুলি মূলত লিখতে হবে। 2 নম্বর কোশ্চেন বলছে দেখো, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? না, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বগুলি কী কী আছে? 1 নম্বর গুরুত্ব, মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব। পরিবেশের ইতিহাস চর্চার ফলে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব ও জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়। 2 নম্বর, পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা। কি বলছে এই পয়েন্টে? ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত, তাদের নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন আন্দোলন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। 3 নম্বর কোশ্চেন কি বলছে? বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য লেখো। না, বামাবোধিনী পত্রিকা হলো নারীদের জন্য প্রকাশিত প্রথম বাংলা মাসিক পত্রিকা। বামাবোধিনী পত্রিকায় সমকালীন বাংলার সমাজে সার্বিক প্রতিফলন লক্ষ্য করা যায়। প্রকাশকাল ও প্রকাশক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকা 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রথম প্রকাশিত হয়। বামাবোধিনী পত্রিকার প্রথম প্রকাশক ও সম্পাদক ছিলেন কিন্তু উমেশচন্দ্র দত্ত। আর প্রকাশের উদ্দেশ্য কী ছিল? না, উদ্দেশ্য ছিল, এই পত্রিকার উদ্দেশ্য ছিল সমাজে নারীদের উন্নতি সাধন। 2 নম্বর পয়েন্ট দেখো, নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজে প্রচলিত কুসংস্কার দূর করা ইত্যাদি। 4 নম্বর কোশ্চেন কি বলছে? হার্ডিঞ্জের ঘোষণা কী কারণে বিখ্যাত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়। হার্ডিঞ্জের ঘোষণা। 1842 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ শিক্ষা বিস্তারের জন্য কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠা করেন এবং ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হবে। এই ঘোষণার ফলে ভারতীয়রা ইংরেজি ভাষা শিক্ষালাভ করতে অধিক আগ্রহী হয়ে ওঠে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পথ সুগম হয়। এই কারণেই কিন্তু লর্ড হার্ডিঞ্জ বিখ্যাত ছিলেন। 5 নম্বর কোশ্চেন, ওয়াহাবি আন্দোলনের ফলাফল কী ছিল? না, ওয়াহাবি আন্দোলনের ফলাফল, ভারতে ওয়াহাবি আন্দোলনের ফলাফল ছিল সুদূর প্রসারী। 1 নম্বর দেখো, 1 নম্বর পয়েন্টে বলছে মুসলিম সমাজের শুদ্ধিকরণ। না, ওয়াহাবি আন্দোলনের ফলে মুসলমান সমাজের আচার আচরণ অনেকাংশে কী হয়? কুসংস্কার মুক্ত হয় এই আন্দোলনের মাধ্যমে। 2 নম্বর কি না, মুসলমানদের ঐক্যবদ্ধ। ওয়াহাবি আন্দোলনের ফলে আন্দোলনকারী মুসলমানদের মধ্যে ঐক্যবোধ গড়ে উঠেছিল। ঐক্যবদ্ধভাবে জমিদার ও সরকারের বিরোধিতা করেছিল তারা। এই ছিল কিন্তু ওয়াহাবি আন্দোলনের ফলাফল। 6 নম্বর কি বলছে না, সংরক্ষিত অরণ্য কি? না, ভারতের আদিবাসীরা অরণ্যের ওপর দারুণভাবে নির্ভরশীল ছিল। অরণ্য ছিল তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল, যেখানে তারা স্বাধীনভাবে স্বচ্ছন্দে বসবাস করত। 19 শতকে ব্রিটিশ সরকার ভারত উপনিবেশের অরণ্যগুলির উপর নিয়ন্ত্রণ কায়েম করার জন্য অরণ্য সনদ ও ভারতীয় অরণ্য আইন কিন্তু পাস করেন। আর সংরক্ষিত অরণ্যটা কি? না, 1 নম্বর পয়েন্ট বলছে ভারতীয় অরণ্য অঞ্চলের উপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য 1878 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন প্রবর্তিত হয়। এই আইন অনুযায়ী অরণ্য অঞ্চলকে সংরক্ষিত, সুরক্ষিত এবং শ্রেণী বহির্ভুক্ত অরণ্য এই 3টি ভাগে কিন্তু বিভক্ত করা হয়। সংরক্ষিত অরণ্যের উপর কোম্পানির পূর্ণ অধিকার, কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর কি বলছে এই পয়েন্টে? না, সংরক্ষিত অরণ্য অঞ্চলে গাছ কাটা নিষিদ্ধ ছিল। এই অরণ্য থেকে উপজাতি গোষ্ঠী ব্যক্তিগতভাবে কাঠ জোগাড় করলেও
সেই সমস্ত কার্ড বিক্রি করার অধিকার তাদের ছিল না। আর একটা কথা, তোমাদের এই যে এবিটিএ টেস্ট পর চেষ্টা করবে প্রতিটা সাবজেক্ট থেকে 7টা থেকে 8টা সেট কিন্তু কমপ্লিট করার, কারণ 7টা থেকে 8টা সেট কমপ্লিট করলেই কিন্তু মোটামুটি ঠিকঠাক মনে হবে যে ঠিকঠাক রেজাল্ট আসবে। ভালো করে 7টা থেকে 8টা সেট কিন্তু ভালোভাবে কভার করতেই হবে, আর পর্ষদের টেস্ট পেপারও 7টা থেকে 8টা কিন্তু কভার করতে হবে। আর ওই কোশ্চেনগুলোই সম্ভাব্য কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছি, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোনখান থেকে কোশ্চেনগুলো আসবে। প্রতিটা চ্যাপ্টার থেকে একটা আইডিয়া হয়ে যাবে, তাই অবশ্যই কোশ্চেনগুলো তুলবে খাতায়, দেখবে ফার্স্ট চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনগুলো করা হচ্ছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে এইভাবে দেখবে কমন পেয়ে যাবে এখান থেকে। 7 নম্বর কোশ্চেন বলছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ ইংরেজ শাসনে নতুন ভূমি ব্যবস্থা, পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং পরিবর্তিত অর্থনীতি সমাজে সম্পদ ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠা। বাংলাদেশের এই নতুন পরিস্থিতিতে জমিদাররা এই সভাটি গড়ে তোলেন। জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা করা এই সমিতির উদ্দেশ্য ছিল। তারপর হচ্ছে ইদাবি পেশ, পতিত জমিতে কর না বসানো, নিষ্কর জমি বাজেয়াপ্ত না করা প্রভৃতি দাবি সমিতির মাধ্যমে সরকারের কাছে পেশ করা এর অন্যতম উদ্দেশ্য ছিল। ইংল্যান্ডের সভা সমিতির অনুকরণ, বাংলাদেশের সামাজিক সংগঠনের প্রেরণা, যৌথভাবে দাবি পেশ প্রভৃতি উদ্দেশ্য 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর পয়েন্ট কি বলছে? 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর বলছে স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত, এটা কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বর্তমান ভারত গ্রন্থের বিষয়বস্তু কি? না, ভারতের জাতীয় জনগণের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত কিন্তু গ্রন্থটি বিশেষ গুরুত্বপূর্ণ। বিষয়বস্তু কি? না, সভ্যতার বিভিন্ন পর্যায়ে রাজশক্তির বর্ণনা, ভারতের সমাজ সংস্কৃতি, ধর্ম, রামকৃষ্ণের বাণী, ভারতীয় জীবনাদর্শ এই গ্রন্থের মূল বিষয় ছিল। বৈদিক যুগ থেকে বর্তমানকাল, ব্রাহ্মণ্য অধিপত্য থেকে শূদ্র জাগরণ পর্যন্ত ভারতীয় সমাজের রূপরেখা এই গ্রন্থে চিত্রিত হয়েছে। ইতিহাস, ধর্ম, দর্শন, সমাজতত্ত্ব প্রভৃতির বিশ্লেষণমূলক উপস্থিতি গ্রন্থটিকে অনবদ্য করে তুলেছে। 9 নম্বর কোশ্চেন কি বলছে? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? দেখো কি বলছে, না, বিজ্ঞান সাধক আচার্য জগদীশচন্দ্র বসু অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? না, জগদীশচন্দ্রের মতে এটির মুখ্য উদ্দেশ্য ছিল বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার, বিজ্ঞানের আবিষ্কারের সুফল সকলের মধ্যে ভাগ করে দেওয়া, বিজ্ঞানের প্রগতি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রভৃতি মহান উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হলেও এই প্রতিষ্ঠান জনকল্যাণের জন্য তেমন কোনো সুফল দিতে পারেনি। তবুও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিজ্ঞান চর্চায় নিয়োজিত আছে। আর একটা কথা, এই ধরনের কোশ্চেনগুলো পেতে, 2 নম্বরের কোশ্চেনগুলো পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী যে তোমাদের 166 নম্বর পেজ থেকে আছে, এর পরের ভিডিওতেই কিন্তু আপলোড করব ওই কোশ্চেনগুলো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যে সমস্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চ্যাপ্টার ধরে ধরে কিন্তু কভার করিয়ে দেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 12 নম্বর কোশ্চেন দেখো, একা আন্দোলন কেন শুরু হয়? 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে উত্তর পশ্চিম অযোধ্যায় নিম্নবর্গের কৃষকরা একতা আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। আন্দোলনের চরিত্র ছিল উগ্র প্রকৃতির। একা আন্দোলন শুরু হওয়ার কারণ কী ছিল? না, একা আন্দোলন শুরু হওয়ার পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল, যথা 1 নম্বর কারণ ছিল নির্ধারিত খাজনার চেয়ে 50% অতিরিক্ত খাজনা নির্ধারণ। 2 নম্বর কি? না, বাটাই বা উৎপন্ন শস্যের বদলে নগদ অর্থে কর প্রদান ইত্যাদি। 3 নম্বর, খাজনা আদায়কারী ঠিকাদারদের অত্যাচার ও শোষণ। 13 নম্বর কোশ্চেন কি বলছে? না, স্বদেশী আন্দোলনের সময় সরকার কোন বিভিন্ন সার্কুলার জারি করে? না, সার্কুলার জারি করার কারণ, কেন বিভিন্ন সার্কুলার জারি করে? না, সার্কুলার জারি করার কারণগুলি হলো, স্বদেশী আন্দোলনের সময় কার্লাইল, লিওন ও পেটলার সার্কুলার জারি করা হয় আন্দোলনকে দুর্বল করা। স্বদেশী আন্দোলনের প্রাণশক্তি ছিল ছাত্র সমাজ, এই আন্দোলনকে দুর্বল করার জন্য তাই বিভিন্ন সার্কুলার জারি করে ছাত্র সমাজকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। 2 নম্বর পয়েন্ট কিনা, দমন পীড়ন। সরকার ছাত্রদের উপর দমন পীড়নের জন্য এই সকল সার্কুলার জারি করে। 14 নম্বর কোশ্চেন, ডক্টর আম্বেদকর বিখ্যাত কেন? না, প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও রাজনৈতিক উন্নতির জন্য ডক্টর বি.আর. আম্বেদকর বিশেষ ভূমিকা পালন করেছিলেন। উচ্চশিক্ষা সমাপ্ত করার পর তিনি দলিতদের অধিকারের জন্য বিভিন্ন আন্দোলন শুরু করেন। ডক্টর
B.R. আম্বেদকরের ভূমিকা কী ছিল এতে? না 1 নম্বর পয়েন্টে দেখো 1927 খ্রিস্টাব্দে ডক্টর আম্বেদকর অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন। তিনি এ সময় প্রচার করেন যে হিন্দু ধর্ম হলো নিম্নবর্ণের মানুষদের ওপর আধিপত্য স্থাপনকারী ধর্ম। তার মতে অস্পৃশ্যতার মূল হলো মনুস্মৃতি। এজন্য তিনি মনুস্মৃতি গ্রন্থটি পুড়িয়ে দেন। 2 নম্বর পয়েন্ট দেখো ডক্টর আম্বেদকর লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেন। তার প্রচেষ্টায় ব্রিটিশ প্রধানমন্ত্রী নিম্নবর্ণের মানুষদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করেন। এভাবে দলিতদের অধিকার অর্জনের জন্য সংগ্রামের মাধ্যমে আম্বেদকর ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 15 নম্বর কোশ্চেন দেখো কোন সময়কে পুনর্বাসনের যুগ বলা হয়? কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে লিখে দেওয়া আছে যাতে তোমাদেরই সুবিধার জন্য এইগুলো কিন্তু ভালো করে পড়বে মন দিয়ে, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি। 15 নম্বর কোশ্চেন দেখো কোন সময়কে পুনর্বাসনের যুগ বলে? পুনর্বাসনের যুগ কি না ভারত স্বাধীন হওয়ার পর পাকিস্তান থেকে লক্ষ লক্ষ শরণার্থী বা উদ্বাস্তু ভারতে চলে আসে। ফলে ভারতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। স্বাধীন ভারত সরকার প্রথম 5 বছর উদ্বাস্তুদের পুনর্বাসনের মাধ্যমে এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়। এর জন্য এই সময়কে পুনর্বাসনের যুগ বলা হয়। 16 নম্বর কোশ্চেন কি বলছেন না বল্লভভাই প্যাটেলকে কেন ভারতের বিসমার্ক বলা হয়? অ্যান্সার দেখো স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয়। প্যাটেলকে লৌহমানব বা বিসমার্ক বলার কারণ কি? না 1 নম্বর কারণ চারিত্রিক দৃঢ়তা। তার অসামান্য চারিত্রিক দৃঢ়তা ও মানসিক শক্তি তাকে লৌহমানব অভিধা প্রদান করে। 2 নম্বর দেখো সংযুক্তি দলিল। লর্ড মাউন্টব্যাটেন ভিপি মেননের সহযোগিতায় তৈরি সংযুক্তি দলিল সর্দার বল্লভভাই প্যাটেল বহু দেশীয় রাজ্যকে স্বাক্ষরদানে বাধ্য করেন। 3 নম্বর যুদ্ধনীতি। জুনাগড়, হায়দ্রাবাদ ও কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করে তিনি যুদ্ধনীতি অবলম্বন করেন। এই ছিল তোমাদের 147 পেজের সমস্ত গুরুত্বপূর্ণ 2 নম্বরের কোশ্চেনগুলো। এগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে করবে, আর এরকম কোশ্চেনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো আর খুব ভালো রেজাল্ট হোক, কারণ আর বেশি দিন বাকি নেই, তাই মন দিয়ে খুব পড়াশোনা করো, ঠিক ভালো রেজাল্ট হবে। থ্যাংক ইউ।